ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছে দুপক্ষই। তাবলিগ জামায়াতের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী। লক্ষ্মীপুরের জাদিয়ায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 7, একই পরিবারের 6 জন। কক্সবাজারে আবারও সক্রিয় মানব পাচার চক্র, লক্ষ্য রোহিঙ্গা শিবিরের তরুণী ও কিশোররা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন, ভক্ত শ্রোতাদের শ্রদ্ধা। আপনাদের সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেবে। আগামী মাসে আয়োজিত হবে ইজতেমা, তবে এতে আসছেন না তাবলিগের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদ। সচিবালয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের বৈঠকে এ সমঝোতা হয়। উপমহাদেশের সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন তাবলিগ জামাতের কোন্দল প্রকাশে আসে 2017 সালে। তাবলিগের আমির ভারতের মাওলানা সাদ কান্দালভির মতাদর্শ কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সরকার দুটি পক্ষের সমঝোতার উদ্যোগ নেয়। তাবলিগের দুই পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দুই পক্ষকে নিয়ে সচিবালয়ে আবারও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, দুই পক্ষ একসঙ্গে ইজতেমায় অংশ নিতে রাজি হয়েছে। এই আয়োজনের তারিখ ঠিক করা হবে বৃহস্পতিবার। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাটা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে, এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবারের ইজতেমায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় আমির মাওলানা সাদ আসছেন না। আলোচনা শেষে তাবলিগের মুরব্বীরা দাবি করেন, তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই, তারা একসাথে চলবে, আগের মতোই থাকবেন, তাতে কোনো বিভক্তি নাই। যেটা ছিল হতে সেটা একজন তারা অতীতটা ভুলে গিয়েছে, এবং আপনারা দেখতে পেয়েছেন যে ওনারা একসাথে কান্নাকাটি করেছেন এবং তারা একসাথে হয়ে গিয়েছেন। ইজতেমার আয়োজন নিয়ে এখন আর কোনো সংশয় নেই বলেও জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বীরা। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের জাদিয়ায় পশ্চিম মান্দারি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তের হামলায় আহত ছেলে নাদিমকে দেখতে শিশু সন্তান অমিত ও স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন শাহ আলম। সঙ্গে আরও ছিলেন আত্মীয় শামসুন নাহার এবং তার মেয়ে রোকেয়া বেগম এবং রুবেল হোসেন। চন্দ্রগঞ্জের সাদারঘর থেকে অটোরিকশা নেন তারা। অটোরিকশাটি ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের পশ্চিম মান্দারি এলাকায় পৌঁছালে ভোলা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক চাপা দেয় তাদের। আমার ফুফুতো ভাইকে দুর্বৃত্তরা রাত্রে কোপাইছিল, ঠিক আছে, ওদের আমরা নিয়ে আসছি সদরে। তার পিছন দিয়ে এরা আসছিল, আমার দুই ফুফু, আমার দাদি, তারপরে আমার কাকা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিএনজি অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ 7 আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত অটোরিকশা চালক নূর হোসেনের বাড়ি চন্দ্রগঞ্জের নিয়ামতপুরে। চন্দ্রগঞ্জ মুখী লক্ষ্মীপুর মুখী একটা সিএনজিকে যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা 7 জন যাত্রী মারা যায়। তার মধ্যে 3 জন মহিলা আর 2 জন পুরুষ আর 1 জন বাচ্চা আছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের কাছে কোনো রেকর্ড না থাকায় উদ্ধার কাজে বিলম্বের অভিযোগ ওঠে। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের তাদের রেকর্ড না থাকার কারণে তাদের উদ্ধার কাজ বিলম্ব হয়েছিল। পরবর্তীতে তারা ফেনী থেকে তাদের রেকর্ড নিয়ে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 8:30টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে জাতীয় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে জাতীয় জুট মিলের স্পিনিং সেকশনের 9 নম্বর ইউনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে সিরাজগঞ্জের 3টি ও কামারখন্দের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে পুড়ে গেছে মিলের বিপুল পরিমাণ পাটজাত পণ্য। পরে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জুট মিলের প্রধান প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা 5:35 ভিতরে ঢুকছি, ঢুকে সেরে দেখতেছি যে আগুন এই দাও দাও করে চলতেছে। আমরা চেষ্টা করছি ওই গ্যাসের বোতল দিয়ে, তাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। উপরে ইলেকট্রিক্যালের শর্ট লাইন এমন ভাবে রাখছে যে আধা তলা নিচ দিয়ে, এখন এইভাবে মাল রাখলে আমার মনে হয় দুর্ঘটনা ঘটতেই পারে। সঙ্গে সঙ্গে আমাদের পানিবাহী গাড়ি এবং পার্শ্ববর্তী পুকুরে পাম্প সেট করে আমরা আগুন নিভানোর কাজ শুরু করি এবং সেইভাবে কাজ করতে করতে এখন আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে, যেহেতু এখন আমাদের ড্যাম্পিং কাজ চলছে। ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শরীফুল আলমকে পুলিশ মারধরের প্রতিবাদে কলেজ ও থানায় হামলা ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 14 জন আহত হয়েছে। সকালে কলেজের সহকারী অধ্যাপক শেখ শরীফুল আলমের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রাস্তায় প্রচণ্ড যানজট সৃষ্টি হলে পুলিশের সঙ্গে ওই শিক্ষকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাফিক পুলিশ ওই শিক্ষককে মারধর ও আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা শহরের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করে। একই সময় তারা কোতোয়ালি মডেল থানা ও 2 নম্বর পুলিশ ফাঁড়িতেও হামলা ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এতে পুলিশ, শিক্ষার্থী সহ 14 জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস। আমাদের অফিসার গিয়ে ওখানে বসেছে, ঘটনাটা ওখানেই সেটেল। শিক্ষককে আমরা আলাপ আলোচনা করে ছেড়ে দিয়েছি, কিন্তু যারা স্টুডেন্টরা যারা রাস্তা ব্লক করেছিল তারাও ফিরে গেছে। কিন্তু বাই দিস টাইম প্রায় 150-200 জন স্টুডেন্ট একদম লাঠি টাঠি সব কিছু সহ গিয়ে থানা আক্রমণ করেছে। থানার অনেকগুলো গ্লাস ভেঙেছে, 5-6 জনকে বেদমভাবে পিটিয়েছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, এই ঘটনার পর এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ শহরে অবস্থিত এই কলেজটি। সকালে এই কলেজের শিক্ষক শরীফুল আলম একটি গাড়িতে করে যখন কলেজে যাচ্ছিলেন এবং সেই সময় একটি অটোরিকশার সাথে সংঘর্ষের পরে কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং পরে তাকে ট্রাফিক পুলিশ লাঞ্ছিত করে এবং এই খবর পেয়ে কিন্তু সেই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা প্রথমে 2 নং পুলিশ ফাঁড়িতে হামলা করে এবং পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় হামলা করে। এই সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়, পুলিশ লাঠিচার্জ করে, রাবার বুলেট ছুড়ে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। আমরা এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক এবং সৈয়দ নজরুল ইসলাম কলেজের যে ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর সুভাষচন্দ্র বিশ্বাস, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা তদন্তের জন্য তারা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির প্রদান করা হয়েছে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি নাইরুজ্জামান। এছাড়াও এই কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার আলামিন এবং ওই কলেজের শিক্ষক দেলার হোসেনকে সদস্য করা হয়েছে এবং এই কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত করে একটি রিপোর্ট পেশ করবেন এবং সেই রিপোর্টের আলোকেই কিন্তু পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে ব্যবস্থা তো তদন্ত কমিটির প্রতিবেদনের পর নেওয়া হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে যে শিক্ষককে মারধর করলো পুলিশ, তো সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। তারা যে বিষয়টি দেখেছেন যে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের উভয় পক্ষের সাথে তারা কিন্তু আলোচনা করেছেন। জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং পরিচালনা পরিষদের সভাপতি তারা কলেজে গিয়েছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। তারা যে বিষয়টি বলছেন যে যে ঘটনাটি হয়েছে সেটি কিভাবে হয়েছে সেটি তদন্তের আগে কিন্তু কিছু বলা যাবে না এবং যেই শিক্ষার্থীরা এই কোতোয়ালি মডেল থানায় হামলা করেছে, কি কারণে তারা হামলা করলো
এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে শিক্ষার্থীরা যে হামলার যে ঘটনাটি ঘটেছে সেটি জেলার যে পুলিশ সুপার ম্যানেজিং কমিটির যে সভাপতি পরিচালনা পরিষদের জেলা প্রশাসককে আশ্বস্ত করেছেন যেহেতু শিক্ষার্থীদের বয়স 18-র নিচে, এই কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এই মুহূর্তে তারা এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি এবং এই ঘটনায় কিন্তু শিক্ষার্থী ছাড়াও কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া 3 জন শিক্ষার্থীকে যে আটক করা হয়েছে সেই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আমাদেরকে জানিয়েছেন যে সেই 3 শিক্ষার্থীকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন এবং পরবর্তী ব্যবস্থা কি হবে সেটা কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। এবং জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি যেহেতু এখন শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে, সেই জন্য তারা কমিটির যে রিপোর্ট 7 কর্মদিবসের মধ্যে যে রিপোর্ট পেশ করবে সেই আলোকে কিন্তু তারা পরবর্তী ব্যবস্থা নেবেন বলে আমাদের। শিক্ষকের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, তিনি কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদেরকে? আমার ওই শিক্ষকের সাথে সরাসরি কথা হয়নি, তবে বেশ কয়েকজন শিক্ষকের সাথে আমার কথা হয়েছে। তারা যে বিষয়টি বলেছেন যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীরা যার কারণেই ক্ষুব্ধ হয়েছে এবং কেউ কেউ কিন্তু বলেছেন যে আসলে শিক্ষার্থীরা রিউমারের কারণে তারা বেশি উত্তেজিত হয়েছিল। তারা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু তাকে প্রথমে ফাঁড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে থানা হেফাজতে নিয়ে যায় এবং তারা যে বিষয়টি বলছেন যে এখানে পুলিশের বাড়াবাড়ি বিষয়টি জড়িত ছিল, কিন্তু পুলিশ অপরদিকে বলছে যে তাদের সংঘর্ষের ঘটনার পরে কিন্তু রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়, জনগণের ভোগান্তি হয়, সেই কারণেই কিন্তু তারা সেখানে বিষয়টি মীমাংসা করতে গেলে ওই শিক্ষক সেটি মানেননি। এই কারণে পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক হয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই সময় কিন্তু আরো অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং ওই শিক্ষককে তৎক্ষণাৎ সেখান থেকে নিয়ে আসা হয় যাতে করে জনগণের ভোগান্তি কমে। রাস্তায় যারা পথচারী, যারা গন্তব্যে যাচ্ছিল, যানবাহন আটকা পড়ে ওখানে কিন্তু একটি বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং সেটি তৎক্ষণাৎ তারা কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য ওই শিক্ষককে তারা কিন্তু থানা হেফাজতে নিয়েছিলেন এবং পরবর্তীতে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তো তাদেরকে আপনিও বলছিলেন যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তো তাদের অবস্থা এখন কেমন? সবাই কি হাসপাতালে ভর্তি আছেন নাকি কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে? এখানে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও কিছু শিক্ষার্থী রয়েছে এবং বেশ কয়েকজন 5 জনের মতো পুলিশ সদস্য রয়েছে, তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তাররা যেটা জানিয়েছেন যে তাদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়, তাদের অবস্থা অনেকটাই ভালো, তবে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়া লাগতে পারে, ডাক্তাররা আমাদেরকে এমনটি জানিয়েছেন। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। যৌন কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উচ্চ আদালতের নির্দেশে কাজে যোগ দিতে আসলে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। সকালে উপাচার্য কার্যালয়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। শিক্ষকদের অভিযোগ, গত বছর সেপ্টেম্বরে মনিরুল ইসলামের যৌন কেলেঙ্কারি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাদের দাবির মুখে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কাজ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর উচ্চ আদালত রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে কাজে যোগদানের নির্দেশ দেয়। সকালে ওই চিঠি নিয়ে তিনি কর্মস্থলে যোগ দিলে শিক্ষকরা বিক্ষোভ শুরু করেন এবং তাকে কাজে যোগ দিতে দেননি শিক্ষকরা। আমার এখানে নারী কর্মকর্তা, নারী শিক্ষক আছেন, নারী কর্মচারী আছেন, তারা তো কখনো সেফ ফিল করবেন না। সুতরাং সে কোর্টের আদেশ আমি অমান্য করছি না, কোর্টে আমরা ফেস করব। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, গত শুক্রবার ছাত্রীদের মেসে গিয়ে এক বখাটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ ঘটনায় ব্যবস্থা না নিয়ে প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা আপোষ মীমাংসার চেষ্টা করে। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে তারা। দাবি আদায়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ছাত্র ধর্মঘটের কারণে পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি সমাধানে সবার সহযোগিতা চান। দুর্নীতি ও অনিয়ম বন্ধে সারা দেশে চলছে দুদকের অভিযান। বরিশালে সরকারি বরাদ্দের 5 টন চাল আত্মসাতের অপরাধে এক ইউপি চেয়ারম্যান এবং কিশোরগঞ্জে ঘুষের টাকা সহ ভূমি অফিসের এক সার্ভেয়ারকে আটক করেছেন দুদক কর্মকর্তারা। বরিশাল দুদকের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী জানান, সকালে চারপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহকে হিজলতলা এলাকায় তার বাসভবন থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে এই ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া দুপুরে কিশোরগঞ্জ সদরে ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষের 10,000 টাকা সহ সার্ভেয়ার গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলা করেছেন। ঘুষ গ্রহণের অপরাধে হাতে হাতে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। জনাব আমানুল্লাহ আমান, তাকে 5 মেট্রিক টন ভিজিডির চাউল আত্মসাৎ, যার মূল্য 1,82,000 টাকায় আত্মসাতের দায় তারকে মামলা করছি তার বিরুদ্ধে, এবং সেই আসামিকে আজকে গ্রেপ্তার করলাম। এদিকে অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার 8 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ আদালত। দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন, 2003 সালের 8 ডিসেম্বর সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদী হয়ে 10 কর্মকর্তার নামে মামলা করেন। এদের মধ্যে 2 জন পরবর্তীতে মারা যান। বাকি 8 জনের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় দেন। রায়ের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শওকত হোসেন মোল্লা ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পদ্মা সেতুতে বসানো হয়েছে ষষ্ঠ স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর প্রায় 1 কিলোমিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার ভাসমান ক্রেনে করে স্টিলের তৈরি 3,200 টনের স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। নকশা জটিলতা, নাব্য সংকট সহ নানা সমস্যা কাটিয়ে সেতুর 37 ও 36 নম্বর পিলারে বসানো হলো ষষ্ঠ স্প্যান। গত বছরের জুনে বসানো হয় পঞ্চম স্প্যান। এদিকে মাওয়া প্রান্তে ও নদীর মাঝ অংশে পুরোপুরি শেষ হয়েছে 16টি পিলারের কাজ, আর চলমান রয়েছে 15টির। মূল সেতুর পৌনে 1 কিলোমিটার কাঠামোতে স্থাপন করা হয়েছে 112টি রেল লাইনের স্ল্যাব। আগামী মাসে বসবে 22 মিটার দৈর্ঘ্যের রোড স্ল্যাব। এরই মধ্যে ইয়ার্ডে প্রস্তুত করা হয়েছে 200টি রোড স্ল্যাব। কর্তৃপক্ষ আশা করছে আগামী বছরের মধ্যে চালু হবে পদ্মা সেতু। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুরের জাজিরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইজাজ, এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর কাজ কতটুকু এগোলো এবং কাজের গতি কেমন দেখছেন? এই ষষ্ঠ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর 900 মিটার দৃশ্যমান হলো, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার দৃশ্যমান হলো, যেটা জাজিরা পয়েন্ট থেকে সেতুর 37 এবং 36 নম্বর পিলারে সর্বশেষ ষষ্ঠ স্প্যানটি বসানো হলো। এবং এর মধ্যে দিয়ে যেহেতু 900 মিটার দৃশ্যমান হলো, এর পাশে 35 এবং 34 নম্বর যে পিলারটি রয়েছে সেই পিলারটিও প্রায় শেষের দিকে, অর্থাৎ কোনো পিলারের প্রায় 90%, কোথাও 95% কাজ সম্পন্ন হয়েছে। সুতরাং আশা করা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে আরও স্প্যান বসানোর সম্ভাবনা রয়েছে, এমনটি আমাদের ধারণা দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যেই কিন্তু কাজ করা হচ্ছে। এর বাইরে যে অন্যান্য যে কাজ রয়েছে, যেমন নদী শাসনের কাজ হয়েছে পর্যন্ত 50% এবং এই ইয়ার্ডে কিন্তু রোড স্ল্যাব থেকে শুরু করে আপনি যেমনটি বলছেন বা রেলওয়ে স্ল্যাব, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। রেল স্ল্যাব এ পর্যন্ত প্রায় 1300 প্রস্তুত রাখা হয়েছে এবং রোড স্ল্যাব 200-র বেশি হয়ে গেছে এই কয়েকদিনে। তো সব মিলে বলা চলে যে গতিতে পদ্মা সেতুর কাজ এগোচ্ছে, তাতে আশা করা যাচ্ছে যে 2020 সালের মধ্যেই পদ্মা সেতুতে হয়তো যান চলাচল করবে। যদিও সরকারের পক্ষ থেকে 2019 সাল পর্যন্ত সময় নেওয়া হয়েছে, কিন্তু প্রকল্প পরিচালক ইতিমধ্যেই বলেছে
2019 সালের মধ্যে পদ্মা সেতু চালু করা অনেকটাই কঠিন হয়ে যাবে, কেননা নকশা জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যে 1 বছর প্রকল্প পিছিয়ে আছে 1 বছর। সুতরাং এবছর সর্বাত্মক চেষ্টা করা হবে যে নদীর বুকে যেসব পিলারগুলো রয়েছে, বিশেষত যে নকশা জটিলতার কারণে আটকে যাওয়া যে পিলারগুলো, সেই পিলারগুলো এবছর দৃশ্যমান করার মেইন টার্গেট রয়েছে এবং এগুলো দৃশ্যমান করা হলে স্প্যান প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ইয়ার্ডে প্রায় 19টি স্প্যান রয়েছে, যেগুলোর কিছু ফেব্রিকেশনের কাজ রয়েছে, যেগুলো কিছু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। সুতরাং আশা করা হচ্ছে স্প্যান এবং পিলার যদি এবছর ঠিকঠাক মতো সব উঠে যায়, তবে আশা করা হচ্ছে যে এবছর পুরোটাই এই স্প্যান বসানোর উপর দিয়ে যাবে এবং আগামী বছর স্প্যান সহ আনুষঙ্গিক যে পুরো কাজ রয়েছে সব মিলে 2020 সালের হয়তো ডিসেম্বর নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে পদ্মা সেতু। কর্তৃপক্ষ এই কাজটা শেষ করার ব্যাপারে, যথাসময়ে কাজটা শেষ করার ব্যাপারে আসলে কতটা আশাবাদী? আসলে মূল সমস্যা যেটি ছিল সেটি হচ্ছে নকশা জটিলতার কারণে আসলে পুরো 1 বছর কিন্তু কাজ পিছিয়ে গেছে। কারণ হচ্ছে যে নদীর যে পদ্মার নিচের যে মাটির গাঠনিক ভিন্নতা, সেখানে কাদামাটির নরম স্তর পাওয়ার কারণে সেখানে আসলে পাইল ড্রাইভ করা যাচ্ছিল না। যে 262টি পাইল ছিল তার মধ্যে ইতিমধ্যে 191টি ড্রাইভ করা হয়েছে। যেহেতু এখন নকশা জটিলতা কেটে গেছে, সুতরাং সবগুলো পাইলই এখন ড্রাইভ করা হচ্ছে এবং পাইল ড্রাইভ করা যদি শেষ হয়ে যায় তবে পিলার খুব দ্রুত ওঠানো সম্ভব এবং তারা আশা করছেন যে এবছর পাইল এবং পিলার দুটোর কাজই সমান গতিতে চলবে। যেহেতু এটা সমান গতিতে চলবে, তারপরেও আপনি জানেন যে এটি একটি মেগা প্রকল্প, সুতরাং কাজের আসলে কোনো শেষ নেই। শুধু পাইল এবং পিলারের উপরেই কিন্তু এটি নির্ভর করে না, আরও অনেক বিষয় রয়েছে, খুব সূক্ষ্ম প্রকৌশলীদের ভাষায় টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে, যেগুলোর কারণে আসলে পদ্মা সেতুর সব কাজ শেষ করে একদম এবছরের মধ্যে আসলে সম্পন্ন করা কোনোভাবেই তাদের মতে সম্ভব না। 2020 সাল নাগাদ আসলে চেষ্টা করা হবে যে এটি পুরোপুরি যাতে যান চলাচলের মুক্ত করে দেওয়া যায়। ইজাজ, সেতুর যে গতিতে কাজ চলছে, অর্থাৎ এই অগ্রগতিতে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? আমরা আসলে যখনই যে কোনো একটা স্প্যান বসে আমরা গণমাধ্যম কর্মীরা আসি, এছাড়াও প্রতি মাসে বিভিন্ন সময় আমরা আসি, পদ্মা সেতুকে কেন্দ্র করে এই মাওয়াঘাট থেকে শুরু করে জাজিরা প্রান্ত, শরীয়তপুর বা মাদারীপুর ইতিমধ্যেই কিন্তু পদ্মা সেতুর যে সুফল তারা কিন্তু পেতে শুরু করেছেন। আমি আজকে যখন এই পদ্মা সেতু এরিয়ার জাজিরা প্রান্তের বিভিন্ন বিস্তীর্ণ চর এলাকায় ঘুরেছি বা এখানে যারা মাওয়াঘাটে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, আপনি জানেন যে মাওয়াঘাটে দুর্বিষহ জীবনযাপন করতে হয় অনেককে, কারণ এই ঘাটে দীর্ঘ সময় যানজটে পড়ে থাকতে হয়। কখন ফেরি আসবে, কখন ফেরির সিরিয়াল মেইনটেইন করে মুক্ত হবে, দীর্ঘদিন ধরে চলে আসা এই দুর্ভোগ, আসলে এই দুর্ভোগ থেকে তারা মুক্তি চান। তবে ইতিমধ্যে সুফল যেটি পেতে শুরু করেছে সাধারণ মানুষ, সেক্ষেত্রে সার্ভিস এরিয়া থেকে শুরু করে পদ্মার উভয় পারের যে রোডগুলো নির্মিত হয়েছে সেখানে খুবই অত্যাধুনিক রোড নির্মিত হয়েছে এবং এই সড়কের সুফল অনেকে পেতে শুরু করেছেন। যদি ব্রিজ বা সেতুটি যদি হয়ে যায় তবে সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। আর এই পদ্মা সেতুকে কেন্দ্র করে গত 6-7 বছরে যে পরিমাণ কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে এখানকার যে স্থানীয় অধিবাসীরা রয়েছেন তারা বলছেন যে এই বিপুল লোক সমাগমের কারণে তাদের যে কাঁচামাল, বিশেষ করে যারা কৃষক শ্রেণী রয়েছেন তাদের কাঁচামালগুলো আগে যে দামে বিক্রি করতে পারতেন এখন কিন্তু তার তুলনায় দাম অনেকটাই বেড়েছে এবং ভবিষ্যতে এই পদ্মা সেতু যদি পুরোপুরি হয়ে যায় তবে এলাকার যে জায়গার দাম সেটিও কিন্তু বাড়বে, এলাকার জীবনমানের উন্নয়ন হবে, দক্ষিণবঙ্গের যে 21টি জেলা রয়েছে সেই জেলার প্রবেশদ্বার হবে, এতে সব মিলিয়ে জিডিপির গ্রোথটাও কিন্তু বাড়বে। সুতরাং উন্নয়নের অপার সম্ভাবনার দ্বার কিন্তু খুলে যাবে। পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বেশ কিছুদিন নীরব থাকার পর কক্সবাজারে আবারও সক্রিয় মানব পাচার চক্র, তবে এবার তাদের লক্ষ্য রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। উখিয়ার আশ্রয় শিবিরের রোহিঙ্গা নেতারা জানিয়েছেন শিবিরের তরুণ তরুণী ও কিশোরদের গোপনে সমুদ্রপথে পাচারে তৎপর মানব পাচারকারী চক্রের সদস্যরা। অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে নৌকায় সাগর পাড়ি দিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। উন্নত জীবনযাপনের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যাওয়ার প্রবণতা বেড়েছে রোহিঙ্গাদের, আর এই সুযোগে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে দালালরা। মালয়েশিয়া যাইবলা বজন বহুত কিছু হ তাই বড় দড়ি যাইতে এর জন্য তো 2 লাখ 3 লাখ ধরে টিয়া খুঁজে তেলো দালাল করে আছে হন্তু তার জয়েন এসে আর হয় দালাল করে কিছু লব্বি দিয়ে আর অমান বুঝ কোনো নবুঝিত মানুষের কাছে জমা করে দেয়।
উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে দালালদের অপতৎপরতা ক্রমেই বাড়ছে। কঠোর নজরদারির পরও দালালরা সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাগর পথে পাড়ি জমাচ্ছে বিদেশে। যারা প্ররোচিত করছে যে তোমরা আসলে আমি ব্যবস্থা করব, এবং সেটা এখানকার কিছু দালালের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে যদি আমি স্থানান্তরিত করতে পারি তাহলে আমার হয়তো জীবনটা আরেকটু ভালো চলবে। তো এই আশা থেকেই মানুষ হয়তো যাওয়ার একটা প্রবণতা। এদিকে মানব পাচার বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকেই দুষছে জেলার সচেতন মহল। তবে পুলিশ বলছে মানব পাচার প্রতিরোধে তারা তৎপর আছেন। আমি মনে করি নির্বাচন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ব্যতিব্যস্ততার ফাঁক দিয়ে আবারও মানব পাচার শুরু হয়েছে। আমি আশা করব সরকার আবার কঠোর নজরদারির মাধ্যমে যেভাবে মানব পাচারকে থামাতে পেরেছিল আবারও সেইভাবে উদ্যোগ নিয়ে কঠোর নজরদারির মাধ্যমে আবারও সেই মানব পাচার থামাবে। শীত আসলে যেহেতু সাগর উত্তাল থাকে না, সাগর শান্ত থাকে, মানব পাচারকারীরা এই সময়টা বেছে নেয়। তো আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা কোনোভাবে এটা হতে দিব না। গত 7 জানুয়ারি টেকনাফের নাফ নদী থেকে মালয়েশিয়া পাচারকালে 15 রোহিঙ্গাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও গেল বছরের নভেম্বর মাসে পৃথক অভিযানে আটক হয় 53 রোহিঙ্গা। পাচারের অভিযোগে আটক করা হয় 6 দালালকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, মানব পাচারকারীরা হঠাৎ সক্রিয় হওয়ার কারণ কি, আর তাদের লক্ষ্য রোহিঙ্গারা কেন, এবং মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে সেখানে? আসলে শীত আসলে প্রতিবারের মতো মানব পাচারের সংখ্যাটা বেড়ে যায়। মূলত শীতকালে সাগর শান্ত থাকার কারণেই এই সময়টাই বেছে নেয় দালালরা। মূলত এবার একটু ব্যতিক্রম। আগে দেখা যেত কক্সবাজারের বিভিন্ন এলাকার মানুষজনকে নিয়েই এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো করে কক্সবাজার থেকে মানব পাচার করা হতো। এবার হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গাদেরকে টার্গেট করা হয়েছে। যেহেতু রোহিঙ্গারা সম্প্রতি আপনি জানেন প্রত্যাবাসন নিয়ে একটি কথা উঠছিল, সেই সময়কার নিয়ে অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রাজি হয়নি। তারা মনে করছেন তারা যদি মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড অন্য তৃতীয় কোনো দেশে যদি তারা যেতে পারে সেখানে কোনো বেটার লাইফ পাবে। এই ধরনের কথাবার্তা দালালরা রোহিঙ্গাদের মাধ্যমে রোহিঙ্গাদেরকে বোঝাচ্ছেন, এবং এই কারণে অনেক রোহিঙ্গা আবার এই দালালদের প্ররোচনার ফাঁদ দিচ্ছেন, আবার অনেক রোহিঙ্গা না করে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি গত বছরের শেষের দিকে নভেম্বর এবং ডিসেম্বরের দিকে 53 জন রোহিঙ্গা আটক করেছে আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে। গত কয়েকদিন আগে 15 রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ থেকে সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ড এবং মালয়েশিয়া যাওয়ার পথে। এবং আমি এই বিষয়ে কথা বলেছি উখিয়ার কুতুপালকের বেশ কিছু রোহিঙ্গার সাথে। তারা বলছেন আসলে রোহিঙ্গা ক্যাম্প, বিশাল একটা ক্যাম্পের মধ্যে অনেক দালাল আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা মূলত রোহিঙ্গাদেরকে প্রলোভন দেখাচ্ছেন হচ্ছে শুধু প্রলোভন দেখিয়ে হবে না, এখানে প্রায় 2 থেকে 3 লাখ টাকার মতো একটি অফারও তারা দিচ্ছেন। যেহেতু মালয়েশিয়া এবং থাইল্যান্ড পৌঁছানোর পরে তারা সেই টাকাটি তাদের এখানকার বাংলাদেশে যাদের অভিভাবক রয়েছেন তাদের কাছ থেকে টাকাটা গ্রহণ করবেন। এবং আমি এই বিষয়ে কথা বলেছি কক্সবাজারের পুলিশ সুপারের সাথে। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন সীমান্তবর্তী সীমান্ত এলাকায় তারা অনেক বেশি তৎপর রয়েছেন। এখানে কোস্টগার্ড, বিজিবি এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট রয়েছে। সেখানে প্রতিনিয়ত আসলে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গা নারী পুরুষ যাতে পাচার না হয়। গভীর শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযোদ্ধা সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বিদায় দিলেন ভক্ত শুভানুধ্যায়ীরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে দেয়া হয় গার্ড অব অনার। মঙ্গলবার 63 বছরে মারা যান বুলবুল। 21 পদক সহ সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা 11টায় এলো 71-এর এই বীর সেনানীর মরদেহ। বিউগলে করুণ সুরে দেয়া হলো গার্ড অব অনার। তারপর পেলেন সহযোদ্ধাদের বিদায় সালাম। তাদের কাঁধেই বুলবুল পৌঁছলেন শ্রদ্ধা বেদিতে। রাষ্ট্রপতির শ্রদ্ধার পর শুরু সর্বস্তরের শ্রদ্ধা। ততক্ষণে লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার। তার বিদায়ে সতীর্থ গুণগ্রাহীদের বিহ্বলতার যেন সীমা পরিসীমা নেই।
যে কয়জন তরুণ বাংলাদেশের সঙ্গীত জগতে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল, বুলবুল তাদেরই একজন। এরকম সুরস্রষ্টা আর আমি জানি না আর ভবিষ্যতে আসবে কিনা। আমাদের জাতির জন্য, আমাদের শিল্পীদের জন্য খুব দুর্ভাগ্য, আমাদের সবার জন্য, যে বুলবুল খুব কম বয়সে অকালেই চলে গেল। তার অনেক কিছু দেওয়ার ছিল আমাদেরকে, আরো অনেক দিন। দেশের জন্য যুদ্ধ করেছেন। বাকি বিষয়গুলো যেগুলো পাওয়া না পাওয়ার, সেগুলো আমার মনে হয় জীবিত থাকতে পেলে অনেক ভালো হতো। যতদিন বাঙালি জাতি, বাংলাদেশ থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে, আমরা কোনোদিন ভুলতে পারবো না বুলবুলকে। বিশিষ্ট এই সঙ্গীত পরিচালকের কাজ সংরক্ষণের তাগিদ ছিল এই বিদায় আয়োজনে, ছিল সংরক্ষণের প্রতিশ্রুতিও। তাদের মৃত্যুকে মৃত্যু হিসাবে ঘোষণা না করে তাদেরকে প্রবাহমান রাখতে হবে সরকারি কর্মকাণ্ডের মাধ্যমে। জাতি শোকার্ত থাকবে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে পুরো দেশ, পুরো জাতি আমরা শোকার্ত। বাবার মৃত্যুতে ভেঙে না পড়ে ছেলে সামির আহমেদ মন স্মরণ করছেন তার দিয়ে যাওয়া উপদেশের কথা। দেশকে ধরে, দেশের সম্মান ধরে তুমি সবকিছু করো, যাই করো, যেখানে যাও, দেশটার সম্মান রাখবা। সামিরের আবেদনেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে ফুসফুসে সংক্রমণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 11:30টায় তাকে মহাখালীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। আলাউদ্দিন আলীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আলাউদ্দিন আলী একাধারে সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও বেহালা বাদক। প্রায় 4 দশক ধরে বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন তিনি। গান লিখে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। লোকজ ও ধ্রুপদী গানের সংমিশ্রণে গড়ে ওঠা আলাউদ্দিন আলীর সুরের নিজস্ব ধরন বাংলা সঙ্গীতে এক আলাদা বৈচিত্র্য যোগ করেছে। বুকের চেস্ট পেইন ছিল, ওখান থেকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। সো ডক্টর এখন ইনভেস্টিগেশন করছে, এখন একদমই প্রাথমিক স্টেজে, এখনও কিছু বলতে পারছেন না। বাট ডক্টর যেটা বলছেন, সাসপেক্ট করছেন যে লাং ইনফেকশন হয়তো বা কোনো একটা ইনফেকশন হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। উত্তর ঢাকায় মেয়র পদে উপনির্বাচন 28 ফেব্রুয়ারি। একই দিন উত্তর ও দক্ষিণ ঢাকার 36টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদেও হবে ভোট। এছাড়া সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য কিশোরগঞ্জ 1 আসনের ভোট গ্রহণও 28 ফেব্রুয়ারি। আর প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে 8 অথবা 9 মার্চ। মঙ্গলবার কমিশনের সভা শেষে একথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে 3 ঘণ্টা চলে 43তম কমিশন সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন সচিব, ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল জানান। 30 জানুয়ারির মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। যদি এমন হতো যে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, এর পরবর্তীকালে স্থগিত হলে হয়তো আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারাটাই বৈধ থাকতো, যেহেতু আরও 2 দিন সময় ছিল মনোনয়নপত্র দাখিল করার জন্য। সেই সবই নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে, এটা পুরোটাই একদম আবার নতুন করে শুরু হবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ 1 আসনেরও তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এই উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ তারিখ 31 জানুয়ারি। ওই আসনে এখন কোনো সংসদ ছিলেন বলে বিবেচিত হয়নি। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি সচিব জানান, প্রথম ধাপে ভোট হতে পারে মার্চের 8 অথবা 9 তারিখে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 3 ফেব্রুয়ারির সভায়। জেলা বা উপজেলা এই ধাপে অনুষ্ঠিত হবে সেটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় কোনো দলেতে অংশ না নিলে কমিশনও উদ্যোগ নেবে না। মে মাস নাগাদ সব কটা উপজেলার মেয়াদ উত্তীর্ণ হবে। সুতরাং আমাদের আইন মোতাবেক তফসিল ঘোষণা করতেই হবে। এখানে
স্থানীয় সরকার নির্বাচনে কে আসবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় নয়। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল 17 ফেব্রুয়ারি ঘোষণা করার কথা থাকলেও সেটি এগিয়ে 3 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। এই নির্বাচনে তৃতীয় লিঙ্গের কেউ নারী হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকলেই কেবল প্রার্থী হতে পারবেন বলেও জানান তিনি। এটা ভোটার তালিকায় এখনো যদি কারো নাম মহিলা হিসেবে গণ্য করা হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেটার সুযোগ পাবে। এছাড়াও পটুয়াখালী পৌরসভা এবং বরগুনার আমতলী পৌরসভার উপনির্বাচন 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ 1 আসনে উপনির্বাচন নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাইফুদ্দিন আহমেদ। সাইফুদ্দিন, আগামী 28 ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তো কারা কোন দল থেকে প্রার্থী হতে পারেন আর এই নির্বাচন নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি জানেন যে কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন সততার একজন প্রতীক। ওনার মৃত্যুর পর এই আসনে কে প্রার্থী হবে এটা নিয়েই মানুষের মধ্যে সবচেয়ে জল্পনা কল্পনা বেশি, কারণ তার যে সততা এবং আদর্শ এই আদর্শটা কে ধরে রাখতে পারবেন এটাই এখানকার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে যদি কাউকে মনোনয়ন দেওয়া হয় হয়তো তার ঐতিহ্য সততা ধরে রাখতে পারবেন। সেই হিসেবে তারা আমাকে বলেছেন যে অনেকেই বলেছেন যে সৈয়দ আশরাফুল ইসলামের যে মেয়ে লন্ডন প্রবাসী, তিনি লন্ডনে HSBC ব্যাংকে কর্মরত, তিনি হয়তো মনোনয়ন পেতে পারেন এরকম প্রত্যাশা অনেকেই করছেন। তাকে মনোনয়ন দিলে হয়তো এই আসনে সৈয়দ আশরাফুল ইসলামের যে গৌরব সেটা ধরে রাখা সম্ভব হবে। এর বাইরেও তার পরিবারে যারা আরও অনেকে প্রার্থী রয়েছেন, সৈয়দ আশরাফুল ইসলামের যে ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম এবং তার ছোট বোন রূপা ইসলামও আমরা শুনতেছি প্রার্থী হতে পারেন। এর বাইরেও তার চাচাতো ভাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে পরিবারের বাইরে যারা আছেন এর মধ্যে আমরা জানতে পেরেছি কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদি এবং হুসেনপুরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল মশিউর রহমান হুমায়ুন, তিনি প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পেরেছি। কিশোরগঞ্জ 1 আসনের উপনির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শেরপুরে পাতকুয়া থেকে সৌর বিদ্যুতের সাহায্যে পানি তুলে ব্যবহার করা হচ্ছে সেচ কাজে। এতে করে পাহাড়ি এলাকা ও চরাঞ্চলে সহজেই সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ করতে পারছে কৃষক, খরচও অনেক কম। শেরপুরের গাড়ু পাহাড়ের কোল ঘেঁষে নালিতাবাড়ি ও নকলা এলাকা। বিদ্যুতের সংকট থাকায় সেচ কাজে প্রায় বিপাকে পড়তে হতো এখানকার কৃষকদের। সংকট সমাধানে সৌর বিদ্যুতের মাধ্যমে পাতকুয়া থেকে পানি তোলার ব্যবস্থা করে ক্ষমতাসীন সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কারিগরি সহায়তায় সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গত বছর নালিতাবাড়িতে 10টি ও নকলায় 2টি সৌর বিদ্যুৎ চালিত ড্রাগওয়েল বা পাতকুয়া স্থাপন করেন। সৌর বিদ্যুতের সাহায্যে কুয়া থেকে পানি তুলে পাম্পে রাখা হয়, সেখান থেকে পাইপের সাহায্যে আশপাশের ক্ষেতে সেচ দেওয়া হয়। আমরা এই পাতকুয়া দা বালাই উপকার হইতেছে, ভুট্টা লাগাইছি, আলু লাগাইছি, বেগুন লাগাইছি, পানি নিলে কোনো টাকা পয়সা লাগে না। বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, লাউ এরকম অনেক ইত্যাদি ইত্যাদি চাষ করি আমরা। কৃষকরা সমিতির মাধ্যমে মাসে 10 টাকা করে চাঁদা দেন। এই টাকা দিয়ে পাতকুয়া রক্ষণাবেক্ষণ করেন তারা। উপকৃত কৃষক 10 টাকা করে সঞ্চয় দিবে, সে টাকাটা জমা থাকবে। যদি কখনো এই যে ড্রাগওয়েলের যে ইটা মানে প্লেনের যে এইগুলো যে ফাইটা জায়গা শিলা পড়া বা বৃষ্টি পড়া বা কোনো পাইপ নষ্ট হয়ে যেগুলো ওনারা মেরামত করবে। এই ব্যবস্থায় সেচ দেওয়ায় স্থানীয়দের আর্থসামাজিক পরিবর্তন হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। যে সমস্ত এলাকায় পানির লেয়ার অনেক নিচে চলে গেছে, বিশেষ করে শ্রীবর্তী, জেনাগাতে, ওনাইতাবাড়িতে, সেখানে এই রাবার মানে ড্রাগওয়েলের উপযোগিতা অত্যন্ত বেশি এবং এটা যদি আরও নির্মাণ করা যায় তাহলে শীত মৌসুমে সবজি সহ অন্যান্য ফসল উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের দাবি, সৌর বিদ্যুৎ চালিত পাতকুয়ার ব্যবহার বৃদ্ধি পেলে সেচের জন্য বিদ্যুৎ খরচ কমবে কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেনী সীমান্ত হাটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। অসম বাণিজ্য ও ভারতীয় ক্রেতাদের হাটে প্রবেশে কড়াকড়ি আরোপ করায় এই ধর্মঘট পালন করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে উদ্যোগ নেয়নি হাট পরিচালনা কমিটি। ফেনীতে সীমান্ত হাট চালু হয় 2015 সালের 13 জানুয়ারি। সীমান্তে দুদেশের জনগণের মধ্যে সম্প্রীতি ও বাণিজ্যর প্রসারই ছিল লক্ষ্য। এপাশে মধুগ্রাম আর ওপাশে ভারতের শ্রীনগর সীমান্তে প্রতি মঙ্গলবার বসে এ হাট।
সীমান্তের দুপারে 5 কিলোমিটারের মধ্যে বসবাসরত 3000 গ্রামবাসীর নিত্যপণ্য কেনাবেচার প্রধান বাজার এটি। সম্প্রতি ভারতীয় পণ্য ও ক্রেতা বিক্রেতার অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়িতে ভারতীয় ক্রেতা হাটে না আসলেও হাটে উঠছে চুক্তি বহির্ভূত সেদেশীয় পণ্য। অসম বাণিজ্যে ক্ষতির মুখে এদেশের ব্যবসায়ীরা। এর জেরে 15 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড আইটেম কোনো প্রকারের এই ধরনের আইটেমগুলো এই হাটে উঠানোর কোনো বৈধতাই নেই। এই হাটটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র কৃষি পণ্য বিপণনের জন্য। বাংলাদেশি ব্যবসায়ীরা যেন ইন্ডিয়ান ব্যবসায়ীদের সমান না হলেও আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা যেন কিছুটা লাভবান হয়। ধর্মঘটের কারণে হাট বন্ধ থাকায় ক্রেতা দর্শনার্থীরাও বিপাকে। দূর দূরান্ত থেকে আসছে বাজার আসার জন্য, বাজার করার জন্য। এখানে আমরা দেখলাম যে আজকে বন্ধ। আমরা তো চাচ্ছি যে যেভাবে সপ্তাহে একদিন খোলা থাকে এটা খোলা থাকুক। হাটে অনিয়ম ও চোরাচালানের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। আমি মনে করি ভারতকে এবং বাংলাদেশকে যৌথ পরিচালনা কমিটির মাধ্যমে দুই দেশকেই একটু সহনশীলতার পরিচয় দিতে হবে। তাহলে আমি মনে করি আগামীতে বর্ডার হাটের ভবিষ্যৎ অনেক ভালো হবে। দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। ডিসেম্বর মাসেও বাংলাদেশি বিক্রেতারা হাটে কেনাবেচা বন্ধ রাখে। তখন প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ার ইমু পাখি এখন খুলনায় পাওয়া যাচ্ছে। বটিয়াঘাটায় গড়ে উঠেছে খামার। প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, ইমু হতে পারে আমিষের উৎস। এছাড়া রপ্তানি করে বৈদেশিক আয়ও বাড়তে পারে। অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু, সেটি এখন বাংলাদেশের দক্ষিণের নোনাভূমিতে বিচরণ করছে। 2017 সালে বটিয়াঘাটার প্রথম ইমুর খামার করেন ইমরান হোসেন। আফ্রিকা থেকে 18টি বাচ্চা এনে শুরু করেন। এখন রয়েছে 100টি। আমরা এটা সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে। বাচ্চা আমাদের 5 থেকে 6,000 টাকা করে আনা পড়ে। তাকে দেখে ব্যবসা শুরু করেছে আরও দুজন। খামারিরা বলেন, এই পাখি যে কোনো পরিবেশে পালা যায়, মৃত্যু হারও কম। এছাড়া এক একটি পাখির বছরে 35টি পর্যন্ত ডিম দেয়। এরা তৃণভোজী, এরা ঘাস, শাক সবজি, তরি তরকারি এইগুলা খায় এবং বিশেষ করে রেডি ফিড দিলে এর গ্রোথটা ভালো হয়। ব্যবসায়ীরা জানান, একটি বাচ্চা ইমু কিনতে লাগে 4,000 টাকা। এক বছরে এর ওজন হয় 60 কেজি। দাম পাওয়া যায় 40,000 টাকা। প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, ইমুর মাংস একদিকে পুষ্টিকর আমিষ, অন্যদিকে এর ব্যবসা লাভজনক। এদের মাংসে ফ্যাট বা কোলেস্ট্রলের পরিমাণ খুবই কম। তা আমাদের প্রাণী সম্পদ দপ্তর চেষ্টা করতেছে যে সবার মুখে প্রাণীজ আমিষ তুলে দেওয়ার জন্য। সেজন্যে ইমু চাষ সেদিকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খামারিরা জানালেন, চিড়িয়াখানা এবং পর্যটন কেন্দ্রেও ইমু পাখির চাহিদা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বরিশালের বেদেপল্লীর শিশুদের নেই কোনো অক্ষর জ্ঞান। জীবিকার তাগিদে পরিবার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোই এসব শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। সামাজিক অবহেলা ও সচেতনতার অভাবে বংশ পরম্পরায় তারা অশিক্ষিতই থেকে যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় নৌকা নিয়ে জীবিকার তাগিদে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন বেদেরা। বর্তমানে নদী শাসন আর দখলের ফলে দেশের অধিকাংশ ছোট নদী মৃতপ্রায়। নদীর কূলে আগের মতো বেদেদের নৌকা ভিড়তে দেখা না গেলেও থেমে নেই বেদেদের ভবঘুরে জীবন। জীবিকার তাগিদে পরিবর্তন এসেছে কাজেও। সমাজে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার সুযোগ না থাকায় বরিশালের লাহারহাটের সওদাগর বহর কিংবা তালুকদার চরের নাইয়া বহরের বেদে সম্প্রদায়ের বেড়ে ওঠা এসব শিশুরা যুগ যুগ ধরেই শিক্ষা থেকে বঞ্চিত। এসব শিশুরা ছোট থেকেই বাবা মায়ের সঙ্গে মাছ ধরায় অভ্যস্ত হয়ে ওঠে। তারপরও অক্ষরজ্ঞান পাবার জন্য বাচ্চাদের আগ্রহ সীমাহীন। সারাদিন জাল ভাই, একটা স্কুলে লেভেল জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরিশালে ছোট বড় বেদেপল্লীর সংখ্যা শতাধিক। আর এখানে বাস করছে প্রায় সহস্রাধিক বেদে শিশু। অভিযোগ আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবগত করেও বাচ্চাদের শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। টাইম করে যদি রাত্রে বা সন্ধ্যার পর বা বিকালে একটা স্কুল এদের সাথে আলাপ করে আমরা করতে পারি, এটা আমাদের জন্য অনেক মঙ্গল হইবে, সরকারের জন্য মঙ্গল হইবে। শীঘ্রই এসব শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতায় আনার কথা জানিয়েছেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষকদের আমরা
বলবো এই বিষয়টার উপরে জোর দেওয়ার জন্য এবং প্রত্যেকটা শিক্ষকই বিদ্যালয়মুখী করার জন্য সরকারের এবং প্রাথমিক শিক্ষার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ওই বিদ্যালয়গুলিতেও যাতে বাস্তবায়ন হয় সেই চেষ্টা আমরা করব। সরকারি নীতিমালা বাস্তবায়ন করে অবিলম্বে বেদে শিশুদের শিক্ষা কার্যক্রম চালুর দাবি শিশু অধিকার কর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছে দুপক্ষই, তাবলিগ জামাতের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী। লক্ষ্মীপুরের জাদিয়ায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 7, একই পরিবারের 6 জন। কক্সবাজারে আবারও সক্রিয় মানব পাচার চক্র, লক্ষ্য রোহিঙ্গা শিবিরের তরুণী ও কিশোররা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ভক্ত শ্রোতাদের শ্রদ্ধা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।